ভিউয়ার্স, বিরতির পর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আপনাদের সঙ্গে আছি আমি শাহ সোহেল আমিন এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটি একজন স্বনামধন্য ব্যক্তি, আমাদের এই টাওয়ার হাউসের একটা ব্যারিস্টার চেম্বারের প্রধান ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। বিরতির পূর্বে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নিয়েছিলাম, আমরা চলে যাব আমাদের গেস্টের কাছে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে। জি সোহেল ভাই, আমাদের দূর ও পাশের বন্ধুরা, ইংল্যান্ড এবং বাইরের দেশের বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের শো দেখছেন, আপনারা সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন যে যেখানে আছেন। আমাদের বন্ধু, পাশের বন্ধু মোহাম্মদ ভাই, আপনি ফোন করেছিলেন ভাই লন্ডন থেকে, প্রথম কলার ছিলেন আপনি। দুর্ভাগ্যবশত এই লাইনটা কেটে গেছিল। আপনি যদি কোনো প্রশ্ন থাকে, আপনি যদি আবার ফিরে আসেন, তাইলে ইনশাআল্লাহ খুব খুশি হব। থ্যাংক ইউ ভেরি মাচ মোহাম্মদ ভাই ফর বিং দি ফার্স্ট কলার। আমাদের 2 নম্বর কলার যিনি, ওনার নাম হচ্ছে আলম ভাই, উনিও ফোন করেছেন লন্ডন থেকে। আপনি বলতেছেন আপনার কোনো স্ট্যাটাস ছিল না, হয়তো আপনি ওভারস্টেয়ার ছিলেন, কিন্তু আপনি এক ব্রিটিশ মহিলাকে বিয়ে করেছেন। বিয়ে করার পরে আপনার ওয়াইফ যখন প্রেগনেন্ট ছিলেন, তখন আপনি এফএলআর এফপি অ্যাপ্লিকেশন করেছিলেন। সেটা সঙ্গত কারণেই আপনার রিফিউজ হয়, কোনো আপিল রাইট হয় নাই, কারণ বিকজ ইউ আর এন ওভারস্টেয়ার, ইউ ডিডন্ট হ্যাভ, আপনার যদি কোনো স্ট্যাটাস না থাকে তাইলে আপনি আপিল রাইট পাবেন না। তা আপনার প্রশ্ন হচ্ছে যে আমার সলিসিটর সাহেব জুডিশিয়াল রিভিউ করার জন্য পাপ লেটার দিয়েছেন। এটা পাপ মানে ওই বাংলাদেশ পাপ না, ওইটাকে বলে প্রি অ্যাকশন প্রটোকল লেটার দিয়েছেন। অনেক দিন হয়ে গেল উনি কোনো খবর পান নাই। এটা আসলে ঠিক না ভাইয়া। আর ভাই, আপনি যখন প্রি অ্যাকশন প্রটোকল লেটার দিবেন, হোম অফিসের গাইডলাইন হলো একটা নির্দিষ্ট, যে প্রি অ্যাকশন প্রটোকল লেটারের মধ্যে লেখা থাকে যে কতদিনের ভেতরে আপনি হোম অফিস থেকে একটা রেসপন্স আশা করেন। ওই ডেটের ভিতরে, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, হোম অফিস সবসময় প্রি অ্যাকশন প্রটোকল লেটারের উত্তর দিয়ে দেয়। আপনি বলতেছেন অনেক দিন হয়ে গেল পাপ লেটারের কোনো উত্তর পান নাই, সেটা হতে পারে না। আপনি আপনার সলিসিটর সাহেবকে গিয়ে জিজ্ঞেস করেন, দেখবেন পাপ লেটার দিয়েছে, কিন্তু আপনি অগ্রসর হয়ে আপনি জুডিশিয়াল রিভিউ করেন নাই। আমি আমার সলিসিটর ভাইদেরকে বলি যে আপনি যে থ্রেট কার্যকর করতে পারবেন না, ডোন্ট মেক দ্য থ্রেট। প্রি অ্যাকশন প্রটোকল লেটার অর্থ হচ্ছে যে আমি অ্যাকশন নিব আপনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, হোম অফিসের বিরুদ্ধে। আর প্রি অ্যাকশন প্রটোকল লেটার দিয়ে আপনি বসে থাকলেন, হোম অফিস ডাজন্ট লাইক ইট। আপনি এই সময় প্রি অ্যাকশন প্রটোকল লেটার দিবেন যখন আপনি আপার ট্রাইব্যুনাল অথবা হাইকোর্টে আপনি জেআর করতে যাবেন। খামাকা ওই ফাঁকা বন্দুক ট্রিগার দিয়ে গুলি করবেন না। তা আপনার এখানে মনে হয় আপনি এইরকমই করেছিলেন, আপনার সলিসিটর সাহেব একটা প্রি অ্যাকশন প্রটোকল লেটার দিয়েছেন, কিন্তু এটার কোনো খবর আসে নাই। তা না, খবর এসেছে, আপনাকে বলেও নাই। এখন কথা হলো, আপনি খুব খেয়াল করে শুনেন, আইনের বইয়ে, ইমিগ্রেশন আইনের বইয়ে, যতক্ষণ পর্যন্ত আপনার বাচ্চা হবে না, ব্রিটিশ একটা চাইল্ড হবে না, অ্যাপেন্ডিক্স FM এর EX-1-2 অধীনে, ততক্ষণ পর্যন্ত আপনার ওয়াইফ যদি মাত্র একদিন বাকি থাকে বাচ্চা হওয়ার আগে, তারপরেও আপনি বাচ্চা হলে যে রাইট, ওইটা আপনার হয় না। তো আপনি যে সময় নার্স বা মিডওয়াইফ বলেছে আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আপনার সলিসিটর সাহেব বলছেন তাড়াতাড়ি করে দেন, আরে ব্যাপার কি, আপনার ওয়াইফ তো বাচ্চা চলে আসবে, আর বাচ্চার বার্থ সার্টিফিকেটের সাথে ব্রিটিশ পাসপোর্ট একটাও চলে আসবে। ডোন্ট মেক দ্যাট মিস্টেক। আমার কাছে যদি আসতেন, তা আমি আপনাকে বলতাম আপনি ধৈর্য ধরেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধরেন, বাচ্চার জন্ম হবে, বাচ্চার বার্থ সার্টিফিকেট পাওয়ার পরে দেন ইউ মেক দ্য অ্যাপ্লিকেশন। তখন হয়তো কি আপনার এফএলআর এফপির স্ট্রেংথ অনেকটা বেশি থাকতো। এখন আপনি বলছেন না, আমার বাচ্চা হওয়ার পরে তো ওই এফএলআর এফপির সাথে আমি আমার বাচ্চার বার্থ সার্টিফিকেট দিয়েছিলাম, ইট ডাজন্ট মেক এনি স্ট্রঙ্গার। আপনি অ্যাপ্লিকেশন করার সময় যদি EX-1 and 2 যে প্রযোজ্য হয়, দিস অ্যাপ্লিকেশন ওয়ার্কস। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে পাপ করেও কোনো কাজ হলো না, ওই পাপ মানে গুনাহ না, ওই পাপ মানে প্রি অ্যাকশন প্রটোকল করেও কোনো কাজ হলো না। এখন বেশি সাহেব, আমার সলিসিটর বলতেছে কি করব, যে 1 ডে সার্ভিসে চলে যাব। ডোন্ট ডু দ্যাট ফর গডস সেক। আপনি 1 ডে সার্ভিসে গিয়ে যদি দিয়ে দেয়,
তাহলে আই উইল বি ভেরি সারপ্রাইজ। আপনি এখন সুন্দরভাবে নতুন করে ওয়াইফ কি কাজ করেন, কি বেনিফিট না করেন, এফএলআর এফপির মধ্যে কাজের এই 18,600 দেখাতে হবে না। আপনার বাচ্চার স্ট্রেংথে 10 ইয়ার রুটে আপনি অ্যাপ্লাই করেন। আমার মতে আপনি যদি পোস্টে করেন, এটা দ্যাট উইল বি এ গুড ডিসিশন। থ্যাংক ইউ ভাই, আলম ভাই ফ্রম লন্ডন। Shall I carry on to next one? Please, Mr. Naim. Next one is Mr. নাইম। নাইম ভাই, আপনি ফোন করেছেন ইস্ট লন্ডন থেকে। আপনি বলতেছেন 2009 সালে আপনি ছাত্র হয়ে, স্টুডেন্ট হয়ে এই দেশে এসেছিলেন। আসার পরে আপনার মামা একজন ইউরোপিয়ান ন্যাশনাল ছিলেন। ইউরোপিয়ান ন্যাশনালের ভাগনা হিসাবে, ফ্যামিলি মেম্বার হিসাবে আপনি অ্যাপ্লাই করেছিলেন। অ্যাপ্লাই করার পরে এটা রিফিউজ হয়েছে। স্বাভাবিক রিফিউজ হবেই, কারণটা আমি এক্ষুনি বলবো 2-1 মিনিটের মধ্যে। আপিল করেছেন, আপিল হিয়ারিংয়েও আপনি মামার কথা শুনেছে, জজ সাহেব আপনার কথা শুনেছে, তারপরে আপনি হেরে গেছেন। এখন আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছেন। ব্যারিস্টার সাহেব কি হবে শুনেন, আপনাকে একটা কথা বলি, খুব খেয়াল করে শুনবেন। এই যে ইউরোপিয়ান ন্যাশনালের ফ্যামিলি মেম্বার হিসাবে যদি আপনি করতে হয়, এর ক্রাইটেরিয়াটা ইজ ভেরি ভেরি সলিড, খুব শক্ত। আপনি আপনার ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বারের সাথে আপনার দেশে এক বাড়িতে থাকতে হবে, এক ঠিকানায় থাকতে হবে, এবং আপনাকে দেখাতে হবে দ্যাট আপনি ফাইন্যান্সিয়ালি তার উপরে ডিপেন্ডেন্ট ছিলেন, এবং এই দেশে আসার পরেও যতদিন ছিলেন আপনি একই ঠিকানায় ছিলেন। আপনি আই এম কোয়াইট কনভিন্স, অন্যান্য অনেক কেস দেখার পরে এই কথা বলতেছি, যে স্টুডেন্টরা যারা আসে আপনার সিচুয়েশনে, এরা দেশ থেকে আসার সময় বাবার টাকা দেখায় অথবা আপনার টাকা দেখায়। তো যে মুহূর্তে আপনার টাকা দেখালেন, এখানে তো আপনি ফেল হয়ে গেলেন। আরে আপনি যদি আপনার মামার যদি ডিপেন্ডেন্ট হইতেন, তাহলে তো মামার কাছ থেকে টাকা আসতো। মামা তখন হয়তো ইটালিতেই ছিল। তারপরে এখন যদি দেখাবেন আপনি 1 বছর থেকে মামার সাথে এক ঠিকানায় থাকেন, সেটা হবে না। এটা আপনি অনেক আগ থেকে, প্রথম থেকে দেখাতে হতো। এখন আমি একটা কথা বলি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, দোয়া করি আপনি কামিয়াব হন, কিন্তু এই যে সেকেন্ড অ্যাপ্লিকেশন, ইউ হ্যাভ এ ভেরি স্লিম চান্স। আমরা যারা, যে ব্যারিস্টার সাহেবরা লিগ্যাল এইড করে, লিগ্যাল এইড যারা করে, তখন লিগ্যাল এইড বোর্ড আগে ছিল, এরা বলতো ব্যারিস্টার সাহেব এই কেসটা কত পার্সেন্ট উইন করার কত পার্সেন্ট আছে, পার্সেন্টেজ দেন। তখন যদি এটা 50%-এর লেস হয়, তাহলে ওইটা আপনার লিগ্যাল এইড হবে না। তো ব্যারিস্টার সাহেব সব কাগজপত্র দেখে বলতে হবে এটা 70%, 65% হওয়ার সম্ভাবনা, দেন ইউ গেট লিগ্যাল এইড। আর ওই লিগ্যাল এইড থিওরি যদি এখন আপনার কেসে আমি অ্যাপ্লাই করি, তাইলে আপনার এটা 50% হবে না রে ভাই। আই এম ভেরি সরি। আপনার একটা পাস হওয়া 50% হবে না। আমার মনে হয়, আমার মতে যদি বলেন, আপনার কথা শুনে 25 to 30%, এর মানে আপনি বেশি আগাইতে পারবেন না। তাইলে কি করবো ব্যারিস্টার সাহেব? কষ্ট করে ফোন করলাম, অনেক সময় হোল্ড করতে করতে। আমি বলবো আপনাকে, স্টুডেন্ট এই দেশে এসেছেন, বিয়ে শাদী করেন নাই, বিয়ে শাদী একটা করেন। বিয়ে শাদী যদি করেন, জজ সাহেব বলে আপনি এই মাটির সাথে একটা জড় হলো, আপনার বাচ্চা একটা হবে আর একটা ডেমডুম হইল। আপনি যদি বাচ্চা কাচ্চা বিয়ে শাদী না করেন, আই ডাউট ইট দ্যাট your settlement application will not go very far. I'm very sorry to say that, ভাইয়া। কিন্তু বিয়ে শাদী করতে পারলে, then good days inshallah will come. Thank you very much. Shall I finish the next one? Please, next one. Yes. Okay, next one was, who was he? Mr. Azam. আজম ভাই, আপনি ফোন করেছেন। আজম ভাই, ইপসুইচের সকল বন্ধুদেরকে, আমাদের কমিউনিটির সবাইকে আমাদের পক্ষ থেকে, ল অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে, এনটিভি পরিবারের পক্ষ থেকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর শহর ইপসুইচ, সমুদ্রের পাড়ে। আপনি এসেছেন ইতালি থেকে, বসবাস করতেছেন এখন আবার সুন্দর শহর ইপসুইচে। আপনার প্রশ্ন হলো যে না, এটা আমার ওয়াইফ এখনো বাংলাদেশি, আমার ফ্যামিলি মেম্বার হিসাবে 5 বছরের ভিসা পেয়েছেন এখানে থাকার, কিন্তু ব্যারিস্টার সাহেব আমার ওয়াইফের একজন আত্মীয় বা বোন আছেন আমেরিকাতে, আমেরিকান পাসপোর্ট। উনি যদি এখানে এসে আমাদের সাথে থাকতে চায়, তাইলে আইনটা কি? শুনেন ভাইজান, আজম ভাই,
এ দেশ কলম্বাস আমেরিকাকে প্রথমে আবিষ্কার করেছিলেন, কিন্তু এই দেশে আমেরিকা রুল করেছিল। ইন্ডিয়ার উপরে যেভাবে রুল করেছে, আমেরিকা ওয়াজ অলসো এ কলোনি অফ দ্য ইউনাইটেড কিংডম। কিন্তু অন্যান্য দেশ যে দেশগুলো ছেড়ে এসেছে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ইউগান্ডা, এই সমস্ত দেশ যেগুলো এই ব্রিটিশ সরকারের অধীনে ছিল, তাদের একটা সংগঠন আছে বা ক্লাব আছে, এটাকে বলা হয় কমনওয়েলথ। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আমেরিকা এই দেশের কলোনি হওয়া সত্ত্বেও তাদের এত গাছের ওই যে জ্বর থেকে ডাল মোটা হয়ে যায় না, এই দেশের চাইতে আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছে আমেরিকা। এর কারণে ওই আমেরিকা আর কমনওয়েলথের মেম্বার নাই, তারা স্বতন্ত্র জাতি। এখন স্বতন্ত্র জাতি হিসাবে এখানে এসে যদি আপনি থাকতে হয়, তাইলে ইমিগ্রেশন ল যেটা, এটা মেনে আসতে হবে। এখানে যে ইমিগ্রেশন ল ওই অন্যান্য দেশের যেভাবে আসতে হয়, ওই ইউরোপিয়ান ন্যাশনাল হিসাবে এখানে এসে থাকতে পারবে, এই ধরনের আমেরিকার সাথে কোনো চুক্তি নাই। তবে আমি আশা করব আপনি যদি আপনার শালি অথবা আপনার জেঠুস যদি এখানে আসেন, তাহলে কোনো লয়ারের সাথে গিয়ে ওনার পাসপোর্ট দেখিয়ে, কোনো কোনো পন্থা এখনো আছে, বুঝছেন, ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। যদি আপনার ইচ্ছা থাকে, কোরআনের শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষ যদি চেষ্টা করে, মানুষ যদি এফোর্ট নেয়, মানুষের প্রচেষ্টার শেষ নাই, তাহলে তার সমস্যার সমাধান আসবে। আপনি যদি চেষ্টা করেন, আপনার আত্মীয় এখানে আসার পর আমেরিকা থেকে আসবেন, ইনশাআল্লাহ আমরা লয়াররা কেন আসি, আপনাদের একটা সুবন্দোবস্ত হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ দিচ্ছি বেশি, খুব সুন্দর করে আমাদের প্রথম সেগমেন্টের কলারদের উত্তরগুলো দেওয়ার জন্য। আমি চলে যাব আমার সম্মানিত কলারদের কাছে এবং দেখবো কারা লাইনে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাইলাম। জি বোন, আপনার নামটা হোক এবং কইতে কইরা প্লিজ। আমার নাম আসিয়া, ম্যানচেস্টার থেকে কইরাম। জি হোক আছেন। জি, শুনলাম একটা ল করে 5 বছরের ভিসা দিব ইঞ্জিনিয়ার কলা বলে, কি রকম ইঞ্জিনিয়ার আর ঠিক দিয়ে কথা জানতাম চাই। ওটা আপনার প্রশ্ন না? জি। বেশ, আপনি এই কথাটা কার কাছ থেকে শুনছেন? শুনলাম মানুষের মাত্র আর কি। আচ্ছা ঠিক আছে। আপনার নাম আফিয়া না আসিয়া? আসিয়া। আসিয়া এস দিয়া না? জি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে বোন, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন লাগি। আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব। আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নাম মাসুদ। জি ভাইয়া, আমি একটু স্যারের সাথে কথা বলবো। কোথেকে বলছেন ভাইয়া? আমি বলতেছি আপনার অল সেন্স থেকে, পপুলার। জি মাসুদ ভাই, আপনি প্রশ্ন করুন, ব্যারিস্টার সাহেব শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি জাস্ট টাইম নিব। আমি আমার পুরো হিস্ট্রিটা আমি একটু এক্সপ্লেন করি। এটা হলো যে আমি আসছি 2009 এর সেপ্টেম্বর 11 তারিখ। জি। স্টুডেন্ট ভিসা নিয়ে আসছিলাম। তারপর আমি এখান থেকে এমবিএ শেষ করি ব্যাংকিং এন্ড ফাইন্যান্সে। তারপর আমি পিএসডব্লিউ তে যাই। পিএসডব্লিউ যাওয়ার পরে পিএসডব্লিউ থাকা অবস্থায় আমার ওয়াইফকে নিয়ে আসি এখানে। আচ্ছা। তারপরে আপনার পিএসডব্লিউ শেষ হয়। পিএসডব্লিউ শেষ হওয়ার পর আমি স্টুডেন্ট ভিসা আবার ব্যাক করি। তো স্টুডেন্ট ভিসা আমার রিফিউজ করার পরে আমি আপনার আপিলের সুযোগ দেয় আমাকে, আমি আপিল করি। তো আমি আপিল উইন করি। তো উইন করার পরে আমাকে 2 মাসের ভিসা দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমার লয়ার ওই 2 মাসের ভিসা আপনার আমাকে না দিয়ে সে সাইন করে ড্রয়ারে রেখে দিয়েছিল। তো যখন আপনার ভিসা এক্সপায়ার হওয়ার 1 সপ্তাহ পরে আমাকে ফোন দেওয়া হয়েছে যে তোমার ভিসা আসছে, তুমি ভিসা নিয়ে যাও। তো আমি ভিসা নিতে গেলাম, যাওয়ার পরে ভিসা খুলে দেখি যে আপনার এটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে আরো 1 সপ্তাহ আগে। তো আমি উইদিন 28 ডেজের ভিতরে আমি এফএলআর রেগুলেশন করি। এফএলআর রেগুলেশন করার পরে তারপর রিফিউজ করে। আপনি কি মানে কিসের ভিত্তিতে আপনি প্রশ্ন করছেন, অ্যাপ্লিকেশনটা করছেন? এফএলআর রেগুলেশন করছি যে আমার ওই ওয়াইফ এর মধ্যে প্রেগন্যান্ট ছিল। তাহলে এফএলআর এফপি করছেন, তাই না?
হ্যাঁ FLR ও FP, হ্যাঁ না FLR ও করছি। ও করছেন, কোন কারণে হ্যাঁ করলেন? FLR, সরি, আপনি কি কারণ দেখাইছেন ভাইয়া? ও কারণ দেখাচ্ছি যে আপনার ওই যে আমি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে গেছি যে মানে আপনার আমি কোনো কাজ পাই নাই, আমার ওয়াইফ ছিল প্রেগনেন্ট ওই সময়। ওকে, তারপরে আমি কি হলো? কোনোরকম এফএলআর ভাবে- কি হলো? তো FLR ওরা রিফিউজ করলো। রিফিউজ করার পরে আবার ওরা আমার কি করছে, আমারে ওই যে 60 ডেজের ভিসা দিচ্ছে কিন্তু আমার পাসপোর্ট পাঠায় নাই। তারপরে এটা আবার ওই যে আমার FLR অ্যাপটিতে একটা পয়েন্ট হিসেবে লয়ার উল্লেখ করে দিচ্ছে। জি। তো তখন তারপরে ওরা আমার রিফিউজ করলো। তারপর আমি ওই প্রি অ্যাকশন প্রটোকল করলাম, তারপরে জুডিশিয়াল রিভিউ করে এখন পর্যন্ত এখন কোর্ট অফ আপিলে আছি। কোর্ট অফ আপিলে আছি আপনার এখন 2 সপ্তাহ আগে আমার ওই যে সরি আপার ট্রাইব্যুনাল যে আপনার আমার ওই যে হিয়ারিং ছিল ওটা ট্রান্সক্রিপ্ট হয়েছে, তো ওইটা আমি দিয়ে আসছি গত 2 সপ্তাহ আগে। তো এখন এইগুলো সিচুয়েশন। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এখন ফার্দার আমার কি করার আছে। আমার বেবির বয়স এখন 1 বছর 6 মাস। তো এখন আমার ফার্দার কি স্টেপ নেওয়া যায়? এখন অনেকে বলে আমি নাকি সেটও করতে পারবো, এজন্য লাইফ ইন্ডিকে দিতে বলে। অনেকে বলে আমি ওই মানে কিছুই করতে পারবো না। এখন স্যারের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ আমাকে একটা গাইডলাইন দেন যে অ্যাটলিস্ট আমি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে পারি যে ফার্দার আমি কি করতে পারি বা আমার কি উপায় আছে আপনার সামনে। বাচ্চা কয়টা মাসুদ সাহেব? আমার একটা বাচ্চা। বাচ্চা কি সুস্থ? হ্যাঁ সুস্থ, আলহামদুলিল্লাহ সুস্থ। আপনার ওয়াইফের স্বাস্থ্য কেমন? আছে, ও সুস্থ আছে। আপনি কি এখনো কাজ করতেছেন? না আমার তো কাজে রাইট নাই, এখন তো কাজ করার প্রশ্ন আসে না। ওকে, থ্যাংক ইউ, শুনতে থাকেন আপনি। ওকে ভাইয়া, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্নের জন্য। আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই আপনারা? ভাইয়া ভালো আছি। আপনার নাম বলুন ভাইয়া, কোথা থেকে বলছেন প্লিজ? আমার নাম ইকবাল, আমি অক্সফোর্ড থেকে বলতেছিলাম। জি বলুন। ভাইয়া আমি ওই যে ব্যারিস্টার সাহেবের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম যে আমি আমার ওয়াইফকে বাংলাদেশ থেকে স্পাউস ভিসায় আপনার ইউকেতে আনতে চাই। এখন এই জন্য আমি তো জানি যে 18,600 গ্রোস লাগবে আপনার এন্ড অফ দ্য ইয়ার, তাই তো? কিন্তু আমার স্যালারি হচ্ছে যে 20,000 বছরে, আর এটা নাকি শুনলাম নাকি 22,000 হবে নাকি। কি বুঝলাম না, কি বললেন? এটা নাকি 22,000 হয়ে যাবে। আমি চাচ্ছিলাম অগাস্টে অ্যাপ্লাই করবো। এখন 20,000 স্যালারিটা কি আমি অ্যাপ্লাই করতে পারবো? আপনি কি ব্রিটিশ? আর না, আমি হচ্ছে যে বাংলাদেশ থেকে আসছি। আপনার রেসিডেন্ট পারমিট আছে আমার কাছে, রেসিডেন্ট ইনডিফিনিট লিভ টু রিমেইন। ও, আইএলআর আছে আপনার না? জি। তাইলে আগে কি ছিল আপনার? আমি তো ওই যে আমাকে আমার আব্বু আনছে এদেশে, তো আমরা একসাথে আসছিলাম, আব্বু আম্মু ভাই বোন সহ। তো 2010 আসছিলাম। আপনার আব্বু কিভাবে আনছিল আপনাকে? ওনার ছেলে হিসেবে আনছে। আপনার আব্বু ব্রিটিশ, এই দেশে সেটেল ছিলেন? আব্বু, হ্যাঁ আব্বু দেশে সেটেল, বাট ব্রিটিশ না। ওকে, বাংলাদেশ কোনো passport। অসুবিধা নাই। তো এখন আপনার প্রশ্ন হলো যে আমি এখন যদি অ্যাপ্লাই করি আমার ওয়াইফকে আনার জন্য, তাহলে কি 18,600 থাকবে না? শুনেছি 2200 হয়ে যাচ্ছে, 22,000 কত হয়ে যাচ্ছে এটা? জি জি। ওকে, থ্যাংক ইউ। অনেক আর ধন্যবাদ। আর আর ভাইয়া, জি বলুন ভাইয়া। সরি, ওই যে আমি মানে রিলেশনশিপটা আসলে কি কি জিনিস দিলে ফুলফিল হবে আমি জানতে চাচ্ছিলাম, যদি একটু কাইন্ডলি বলেন। আর আমার যে মনে করেন যে কলিং হিস্ট্রি, মনে করেন যে 3G, তারপর আমি ওয়াইড কনকারের কথা বলি, ওগুলি ওকে ইকবাল আমাকে ভাই, ইমেল করা হয়। ইকবাল ভাই অনেক ধন্যবাদ। আপনার প্রশ্ন আমাদের গেস্ট বুঝতে পেরেছেন। আপনি টিভি সেটের সামনে থাকুন, আপনার প্রশ্নের উত্তর পাবেন। দর্শক মণ্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্ন নিতে নিতে আমরা চলে এসেছি আরেকটি ছোট্ট বিরতির সময়। বিরতির পর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান। আপনাদের যাদের প্রশ্ন নিয়েছি তাদের প্রশ্নের উত্তর দেবো এবং যারা লাইনে আছেন তাদের কাছ থেকে প্রশ্ন নেব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।